আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি অংশের প্রশ্ন আলোচনা করব। এখানে আপনারা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছেন। যে কোনো ৮টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে টাইট্রেশনের মাধ্যমে দ্রবণের পিএইচ নির্ণয় করা যায় কিভাবে। এই প্রশ্নটা দেখেন পিএইচের কথাটা আছে হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে, সেখান থেকে এই প্রশ্নটা এসেছে। তারপর হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব, এটাও এসেছিল 45তম বিসিএসে এসেছিল এবং 44তমতেও এসেছিল, অর্থাৎ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপরে দেখেন জৈব পলিমারের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। পলিমারের প্রধান শিকল গঠনকারী পরমাণুগুলো কার্বন হলে তাকে জৈব পলিমার বলে। এটা হচ্ছে এসএসসিতে কেমিস্ট্রিতে আছে, এটা এসএসসির হচ্ছে ক্লাস 10-এর বইতে কেমিস্ট্রিতে এটা আছে। এরপর হচ্ছে সংজ্ঞা দিন এলপিজি সিএনজি, এটার পূর্ণ রূপটা লিখবেন এবং হচ্ছে গিয়ে এরপর হচ্ছে সংজ্ঞাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ভিডিওটা আসলে সংক্ষিপ্ত ভিডিও, তো আমি এই কারণে আর পরে শোনাচ্ছি না। জিন ক্লোনিং কি? জিন ক্লোনিং এটা হচ্ছে আপনার ক্লাস 9-10-এর বায়োলজি বইতে আছে। এরপর হচ্ছে চিকিৎসা ও কৃষিক্ষেত্রে জিন ক্লোনিংয়ের পদ্ধতির গুরুত্ব বর্ণনা করতে বলা হয়েছে। চিকিৎসা ও কৃষিক্ষেত্রে জিন ক্লোনিংয়ের গুরুত্বটা বর্ণনা করবেন এবং 3 নম্বরের প্রশ্ন এটা। তারপর আমি পরের প্রশ্নে যাচ্ছি। এখানে হলো আপনার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কৃষিক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে জিন ক্লোনিংয়ের গুরুত্ব। এরপর হচ্ছে মাঙ্কি পক্স সম্পর্কে বিস্তারিত বর্ণনা সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলা হয়েছে, এটা এখানে লেখা আছে। এরপর জারণ বিজারণ একই সাথে ঘটে, উদাহরণসহ ব্যাখ্যা 9-10-এর কেমিস্ট্রি বই থেকে এসেছে। প্রথমে জারণ বিজারণের সংজ্ঞা এবং এরপর হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হয় কেন, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এটাও হচ্ছে ক্লাস 9-10-এর বইতে বলা আছে। আর এরপর চৌম্বক ডোমেনের সংজ্ঞা ক্লাস 9-10-এর ফিজিক্স বই থেকে এটা দেওয়া হয়েছে, হয়তো আপনার আরও অনেক জায়গা থাকতে পারে। আর ভিডিওটা আশা করছি আমি এমনভাবে ভিডিওটা করছি যেন আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। আর তারপর আমি পরের প্রশ্নে যাচ্ছি। এটা হলো যে হিস্টেরিসিস লুপ কাকে বলে। এটা হচ্ছে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার বইতে আছে, এটা হচ্ছে তড়িৎ চ্যাপ্টারের প্রশ্ন। তারপর হলো গিয়ে আপনার এই যে পৃথিবী একটা বিরাট চুম্বক ব্যাখ্যা করতে বলা হয়েছে, এটাও হচ্ছে এইচএসসি ফিজিক্স বই থেকে দেওয়া হয়েছে। তো বেশিরভাগ প্রশ্নই হচ্ছে আপনার এই একটু আপগ্রেডেড প্রশ্ন। এরপর হচ্ছে পৃথিবী একটা বিরাট চুম্বক ব্যাখ্যা করো, একটি চুম্বক থেকে কয়টি চুম্বক পাওয়া সম্ভব, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। একটা চুম্বক থেকে অসংখ্য চুম্বক পাওয়া সম্ভব, 1 নম্বরের প্রশ্ন। সবুজ জ্বালানি কাকে বলে, সেটা এখানে বলা হয়েছে নবায়নযোগ্য শক্তি, যেটা হচ্ছে আপনার এইচএসসির হচ্ছে আপনার ফিজিক্স বইতে এটা আছে। এরপর হলো গিয়ে আপনার আমি পরের প্রশ্নে যাচ্ছি, সেটা হলো পেট্রোলের যে গুরুত্ব, পেট্রোলের আগুন পানি দিয়ে নিভানো যায় না কেন। তারপর হচ্ছে সীতাকুণ্ড ট্র্যাজেডির সম্ভাব্য কারণ, এটা হচ্ছে রিসেন্ট একটা প্রশ্ন এসেছে, ওই সময় যে একটা ঘটনা হয়েছিল সেটা। সিঙ্কহোল কাকে বলে, সিঙ্কহোলে এটাও একটা মানে জাপানে প্রায় সময় এটা হয় সিঙ্কহোল, এছাড়া পৃথিবীর অন্যান্য দেশগুলোতে হয়ে থাকে। বাংলাদেশের কয়লা ক্ষেত্রগুলোর নাম লিখুন এবং কয়লার ক্যালোরি পরিমাপ একক, এটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার বইতে আছে সম্ভবত। অর্থনৈতিক রসায়নে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের সংক্ষিপ্ত বিবরণ দিন এবং এখানে লেখা হয়েছে। তারপর হচ্ছে কৃষ্ণ গহ্বর কি, পুরো বায়ুমণ্ডলের ভর টোটাল দেখেন, এটা 5.1480 এটা হচ্ছে কোনো টেক্সট বুক থেকে এসেছে, সম্ভবত কেমিস্ট্রি ফার্স্ট পেপার এইচএসসি। শতকরা পরিমাণ উল্লেখপূর্বক বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম লিখুন, সেটাও খুবই ইজি একটা প্রশ্ন, এটা হচ্ছে 9-10-এর বইতে হয়তো পাবেন, এখানে একটা চার্ট দেওয়া আছে। এরপর পরিবেশের জন্য টপোমণ্ডলের গুরুত্ব, এটাও হচ্ছে 9-10-এর আপনার এইচএসসি কেমিস্ট্রি বই থেকে। তারপর হলো গিয়ে এখানে দাবানল কাকে বলে, সেই জিনিসটা এখানে এটা একটু আনকমন বলা যায়। শব্দ তরঙ্গ দৈর্ঘ্য সাদা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান হলে কি কোনো সমস্যার উদ্ভব হবে, সেটাও 2 নম্বরের প্রশ্ন। এরপর কোনো যন্ত্র ছাড়া কিভাবে লেন্স শনাক্ত করা যায়। এরপর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা, এটা 9-10-এর ফিজিক্স বই থেকে এসেছে, মরিচিকা সম্পর্কে ব্যাখ্যা। তারপর এখানে হলো গিয়ে মরিচিকা সম্পর্কে, এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা জিনিস। রেডিওথেরাপি কেমোথেরাপির মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে গিয়ে এখানে সকল এনজাইম প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়, ব্যাখ্যা করতে বলা হয়েছে। বিপদ সংকেত লাল রং ব্যবহার করা হয় কেন, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা হচ্ছে 1 নম্বরে অবশ্যই বলবেন। আর বাকি কিছু ছোট কিছু জিনিস দিয়ে লিখতে হবে। আর তারপরে হচ্ছে গিয়ে আপনার এই জায়গাতে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, একটি ডিজিটাল কম্পিউটার ব্লক চিত্র এঁকে সেটির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ব্যাখ্যা করুন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এইচএসসি আইসিটি থেকে সম্ভবত এটা এসেছে, সেখানে হচ্ছে কম্পিউটার সম্পর্কে বলা হয়েছে। আর এটা আমি আসলে অত ডিটেলস বলছি না যেহেতু ভিডিওটা সংক্ষিপ্ত। আর এরপর হচ্ছে একটি অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলো কী কী এবং 2টি জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নাম লিখুন।
এই জিনিসগুলো, তাহলে এটা 5 নম্বরের প্রশ্ন। আর এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা, এটা অবশ্যই আপনাদেরকে এঁকে দিতে হবে। তারপর পরের জায়গায় যাচ্ছি, এখানে রিসোর্স ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ইউটিলিটিস, একটি মাইক্রোপ্রসেসর ও মাইক্রো কন্ট্রোলের মধ্যে পার্থক্য, এগুলো কী কাজ লাগে আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে এইচএসসি আইসিটির প্রশ্ন। তারপর হচ্ছে এদের কাজগুলো বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা গুগলে সার্চ দিলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন জিনিসটা। আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাইক্রোপ্রসেসর নামে একটা কোর্স ছিল, সেখানে আমরা এগুলো পড়েছিলাম। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে যে একটু ভিডিওটা কেমন যেন হয়ে যাচ্ছে। আচ্ছা, আধুনিক ব্যাংকিংয়ে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যকর ভূমিকা কীভাবে পালন করে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এইচএসসি আইসিটি 6 চ্যাপ্টার। সেখান থেকে অনেক বড় করে বলা হয়েছে, অত বড় করে আসলে না লিখলেও হবে, মূল কথাগুলো আপনারা লিখলেই হয়ে যাবে। তারপরের প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে, সেটা হলো দেখেন যে কম্পিউটার নেটওয়ার্ক ইনফরমেশন প্রবাহে ব্যান্ডউইথ বলতে কী বোঝায়, ব্যান্ডউইথের সংজ্ঞাটা, এবং এখানে কিছু ইমেইল, ওয়েব ব্রাউজিং এগুলোর ব্যান্ডউইথ দেওয়া আছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি দায়িত্ব বর্ণনা করুন, বিভিন্ন প্রকার স্যাটেলাইটের বর্ণনা দিন এবং সেগুলো সুনির্দিষ্ট ব্যবহার উল্লেখ করুন। আচ্ছা, তারপর এখানে যেটা বলা হয়েছে সেটা হলো বিভিন্ন স্যাটেলাইটের সম্পর্কে বর্ণনা, এটাও আপনারা গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন। তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক টেকনোলজি, এখানে যে ইলেকট্রনিক নেটওয়ার্কে সাধারণত পরিমাপ করা হয় এমন 5টি প্যারামিটার এবং সেগুলোর একক, এটা আমরা পড়েছিলাম। আর এটা আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট, তবে এটা 9-10 বইতেও আপনারা পাবেন। আইপিএস এবং ইউপিএস কি, এদের মধ্যে পার্থক্য, এদের একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার কীভাবে কাজ করে। তারপর হচ্ছে গিয়ে এখানে দেখেন একটি ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজের মধ্যে পার্থক্য, প্রত্যেকটি 2টি করে উদাহরণ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্জ্য নিষ্কাশন ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য কেন, এটা হচ্ছে 5 নম্বরের যে প্রশ্ন, সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এখানে হচ্ছে গিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছে, এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এটা একটু ট্রিকি প্রশ্ন বলা যায়, যেহেতু এটা আসলে সবাই হয়তো পারবে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটু সহজ। আর এটা আপনারা পড়লে একটু ডিটেলস লিখতে হবে, যেহেতু বিদ্যুৎ উৎপাদন একটা গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। তারপর এই জায়গাতে দেখেন যে এটা হচ্ছে 43তম বিসিএস, তো এটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের আলোচনা হচ্ছে গিয়ে শুধুমাত্র 44তম বিসিএস এর লিখিত বিজ্ঞান অংশটাই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আর সবাইকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সামনে আমি 43তম বিসিএসের যে লিখিত পরীক্ষা, সেটার প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর সবাইকে আশা করছি আপনারা এই ভিডিওটা থেকে উপকৃত হবেন। এখানে যেভাবে সুন্দর করে একটা চার্ট আকারে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আপনারা যদি এই ভিডিওটা ফলো করে থাকেন, এটা হচ্ছে একটু পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা এই জিনিসগুলো পড়ে ফেলতে পারেন। আশা করছি আপনারা আমার এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।